Hello guys, welcome to CSE 333 Computer Peripherals and Interfacing. So এটা আমাদের প্রথম লেকচার। আমাদের প্রথম লেকচারে আমরা খুব বেশি কিছু করব না। আমরা কম্পিউটার পেরিফেরালস এবং ইন্টারফেসিং এই কোর্সটার সাথে একটু পরিচিত হব। Okay, so you already know me. I'm Adnan Firdaus Ashrafi, Senior Lecturer, Department of CSE, Stanford University, Bangladesh. So কম্পিউটার পেরিফেরালস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে আমরা অপশনাল যেই পেরিফেরাল সেন্সরস অথবা অ্যাকচুয়েটার্সগুলোকে কাজে লাগাই সেগুলোকে আমরা বলি হচ্ছে পেরিফেরালস। যেমন ফর এক্সাম্পল a keyboard or a mouse is a computer peripheral, right? Okay. So আমরা এই কোর্সে মূলত যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে একটা পেরিফেরাল কিভাবে আমরা একটা কম্পিউটারের সাথে ইন্টারফেস করতে পারি এবং কোন ধরনের প্রোটোকল থ্রুতে সেটা কানেক্ট করতে হয়। যেমন ফর এক্সাম্পল ইফ ইউ থিঙ্ক অ্যাব ইট, সব ধরনের পেরিফেরাল কিন্তু একইভাবে কানেক্টেড হয় না, সবই কিন্তু ইউএসবি ডিভাইস না, রাইট? সো এক এক ডিভাইস এক একভাবে কানেক্টেড হয়। সো আমাদেরকেও যখন আমরা কোনো একটা পেরিফেরালস ডিজাইন করি, কোনো একটা সেন্সর ডিজাইন করি, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আমরা কোন প্রোটোকলে ইন্টারফেসিংটা করব, রাইট? সো আমাদের ফার্স্ট লেকচারে আমরা বিফোর নোয়িং এনিথিং অ্যাবাউট সেন্সার্স, বিফোর নোয়িং এনিথিং অ্যাবাউট ইন্টারফেসেস অর বিফোর নোয়িং এনিথিং অ্যাবাউট অ্যাকচুয়েটার্স, আমাদের প্রথম যে জিনিসটা শেখা দরকার সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা পাসিং প্রোটোকল। সো কীভাবে আমরা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠাইতে পারি। ওকে, so to be exact, different types of input-output data transfer protocols. Alright? Okay. So let's start our first lecture, Introduction to Computer Peripherals. So the first thing is হচ্ছে আমরা এখানে যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং। সো আমরা ডিজিটালি একটা ডাটা পাঠাতে চাই। ওকে, সো ডিজিটাল ডাটা পাঠানোর মধ্যে আমাদের সাধারণত আমরা 4 ধরনের মেথড ইউজ করি। So what are these 4 types of methods? The first one is simple I/O or simple input/output. The second one is simple strobe I/O or simple strobe input/output. The third one is single handshake input/output, and the fourth one is double handshake input/output. So আমাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। ওকে, সো সিম্পল ইনপুট আউটপুটের অর্থ হচ্ছে আমরা সিম্পল ইনপুট আউটপুট মেথডে we don't care about the input device, we don't care about the output device, we just send data continuously from one device to another. For example, কেউ যদি চিন্তা করে দেখেন, যেমন ফর এক্সাম্পল আমরা যদি আমাদের ঘরের যে লাইটটা আছে সেই লাইটটার সুইচটা যদি অন করি, আমাদের লাইটটা কিন্তু কন্টিনিউয়াসলি অন থাকে, রাইট? সো মজার বিষয়, আমরা যখন সুইচটা অন করতেছি, দ্য ডাটা ট্রান্সফার প্রোটোকল ডাজেন্ট কেয়ার যে ওখানে একটা লাইট আছে নাকি নাই, সে কন্টিনিউয়াসলি কী করে একটা ডাটা সেখানে ট্রান্সফার করতে থাকে, রাইট? সো একটা ইলেকট্রিক সিগন্যাল সেখানে ট্রান্সফার করতে থাকে। যদি ওখানে একটা লাইট থাকে তাহলে লাইটটা জ্বলবে, যদি না থাকে তাহলে জ্বলবে না। খুব সিম্পল। ওকে, সো দ্য সেকেন্ড method is called a simple strobe input/output. সো সিম্পল স্ট্রোব ইনপুট আউটপুট সেই ধরনের কেসে ইম্পর্ট্যান্ট যখন আমাদের একটা অলওয়েজ অন ডিভাইস থেকে কন্টিনিউয়াস ইনপুট নেওয়া প্রয়োজন। ফর এক্সাম্পল, আমরা যদি ওই লাইটের সিম্পল ইনপুট আউটপুটের যে আইডিয়া সেই আইডিয়াতে চিন্তা করি, তাহলে হচ্ছে আমার সুইচ এবং আমার যে লাইট সোর্স, মানে আমার টিউব লাইট অথবা যে লাইট এলইডি লাইট যেটাই হোক না কেন, সে তাদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ডাটা ট্রান্সফার হচ্ছে। ডাটা ট্রান্সফার বলতে আমাদের একটা ইলেকট্রিক সিগন্যাল পাস হচ্ছে। বাট হোয়াট ইউ থিঙ্ক, আমরা যদি একটা কিবোর্ডের কথা চিন্তা করি, আমরা নর্মাল একটা কিবোর্ড অথবা একটা মাউস ইউজ করি, রাইট? সো এইটার মধ্যে যদি কন্টিনিউয়াসলি আমার সিপিইউ এবং আমার কিবোর্ড অথবা আমার সিপিইউ এবং মাউসের মধ্যে যদি কন্টিনিউয়াসলি ডাটা ট্রান্সফার হয়, দেন ইজন্ট দেয়ার আ প্রবলেম যে আমার সিপিইউ অলওয়েজ ওভারলোডেড হয়ে থাকবে, যে আমার কখন একটা কিবোর্ডে একটা কি প্রেস হচ্ছে অথবা না হচ্ছে, তাই না? সো দিস প্রবলেম ইজ সলভড by a method called simple strobe input output.
সো সিম্পল স্ট্রোব ইনপুট আউটপুটের অর্থ হচ্ছে যখন আমার একটা ইনপুট ডিভাইস ইজ রেডি টু সেন্ড সাম ডেটা, ইট ফার্স্ট সেন্ডস আ স্ট্রোব or a signal which indicates that it's ready to send a data. So তখন আমার CPU can understand যে it needs to collect some data from the input device and then display it. So that's how my CPU is free from being overloaded. So আমার keyboard আমি যখন একটা key press করছি তখন it's first sending a strobe to my CPU, telling it that it can collect some keyboard data right now. So then the CPU initiates the process, collects the data, and then displays it in our monitor. Okay, so this is called simple strobe input output. Okay, the third method is called single handshake input output. So single handshake input output আমরা সেই ধরনের সিস্টেমে ইউজ করি যেখানে ইনপুট নেওয়ার আগে অন্তত একটা বেসিক অথেন্টিকেশন অথবা ভেরিফিকেশন দরকার। যে ফর এক্সাম্পল আমি আমার সিপিইউতে একটা ডাটা পাঠাতে পারবো তখনই যখন আমার সিপিইউ ফ্রি আছে, রাইট? ইফ মাই সিপিইউ ইজ নট ফ্রি দেন আই ক্যান নট সেন্ড সাম ডেটা, রাইট? ওকে, সো ফর এক্সাম্পল আমরা যখন একটা ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করি সেটাকে আমার কিন্তু যদি থামাইতে হয় অথবা কিছু একটা করতে হয়, ফার্স্ট আই নিড টু স্টপ দ্য ডেটা ট্রান্সফার, রাইট? উইদাউট স্টপিং দ্য ডেটা ট্রান্সফার আই ক্যান নট ডু সামথিং। ওকে, so that's why I need to do some verification, I need to do some handshake. Okay, the fourth mode is called double handshake input output. So double handshake input output এর আইডিয়া মানে নাম থেকে বোঝা যায় যেটা সেটা হচ্ছে এখানে এক জায়গা থেকে ভেরিফিকেশন হয় না, বরং বোথ ইনপুট ডিভাইস অ্যান্ড যেখানে আমি ডাটা পাঠাচ্ছি মাই আউটপুট ডিভাইস, বোথ ডিভাইসেস ডু দ্য হ্যান্ডশেক, মানে বোথ ডিভাইসেস do the verification. Okay, so আমাদের কাছে এখন একটু কঠিন লাগতে পারে জিনিসটা। Let's see a picture, let's see a timing diagram of these four modes and I suppose you will understand. So this is the timing diagrams for each of the modes. Okay, so let's take a look at them and you will understand pretty easy. Okay, so the first one, so এখানে আমার ইনপুট ডিভাইস, দিস ইজ মাই ইনপুট ডিভাইস, দিস ইজ মাই আউটপুট ডিভাইস। সো ইনপুট ডিভাইস থেকে আমি ডিরেক্টলি একটা ডেটা আউটপুট ডিভাইসে পাঠাচ্ছি। দেয়ার ইজ নো টাইপ অফ ভেরিফিকেশন, নো টাইপ অফ অথেন্টিকেশন, নো টাইপ অফ হ্যান্ডশেক, ওকে, নো টাইপ অফ স্ট্রোব। আমি জাস্ট ডিরেক্ট আমার কাছে যদি একটা ডেটা থাকে আমি সেই ডাটাটা আমার আউটপুট ডিভাইসে পাঠিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল যে আমরা যেরকম বললাম সেটা হচ্ছে যে একটা লাইটের এক্সাম্পল। সো আমরা একটা সুইচকে যদি অন করি সে ডিরেক্টলি সেখানে একটা লাইট থাকুক আর না থাকুক সে সেখানে একটা সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে, একটা ইলেকট্রিক সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে, রাইট? ওকে, সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ডেটা ট্রান্সফার। এটা আমরা সাধারণত ইউজ করি হচ্ছে খুবই সিম্পল, লাইট, ফ্যান, এই ধরনের ইনপুট ডিভাইসে অথবা এই ধরনের পেরিফেরালসে, অলওয়েজ অন যে পেরিফেরাল ডিভাইসগুলো থাকে সেগুলো। ওকে, দ্য সেকেন্ড ওয়ান, দিস বি ইজ আওয়ার স্ট্রোব ইনপুট আউটপুট। সো স্ট্রোব ইনপুট আউটপুট একটা ডাটা পাঠাইতে পারে অনলি ওয়েন ইট সেন্ডস আ স্ট্রোব। সো ফর এক্সাম্পল এখানে আমরা যদি দেখি আমাদের ফার্স্ট থিং আমরা যেটা করছি এটা একটা স্ট্রোব সিগন্যাল পাঠাইছি। সো স্ট্রোব সিগন্যাল পাঠানোর মানে হচ্ছে আই এম রেডি টু সেন্ড এ ডেটা। সো ফার্স্ট আমার যে ইনপুট ডিভাইসটা আছে, ফর এক্সাম্পল একটা কিবোর্ড সেন্ডস আ স্ট্রোব ডেটা যে আই হ্যাভ সাম ডেটা রেডি ফর ইউ অ্যান্ড দেন ইট সেন্ডস দ্য ডেটা। সো ফার্স্টে আমি স্ট্রোব ডেটাকে পাঠাচ্ছি, তারপরে আমি যেটাকে পাঠাচ্ছি সেটা হচ্ছে ডেটাকে। সো টু বি এক্স্যাক্ট একটা কিবোর্ড যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমি যখন একটা কি প্রেস করি তখনই সে আমার সিপিইউকে একটা স্ট্রোব সিগন্যাল পাঠায় অ্যান্ড দেন যেই কিটা প্রেস করছি তার একটা ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল কোড সে আমার সিপিইউকে পাঠায়। So that's how my CPU knows exactly which key is pressed. So is it a A, is it a B, is it a 1 or is it a 2? So সেই ডাটাটা আমরা পাঠাচ্ছি একটা হেক্সাডেসিমাল কোড দিয়ে, একটা হেক্সাডেসিমাল সিগন্যাল দিয়ে। ওকে,
but before sending the data, I have to send a strobe signal so that my CPU knows when to look for the data. Otherwise তাকে কন্টিনিউয়াসলি ডাটার জন্য তাকায় থাকতে হবে অথবা খুঁজতে হবে। ওকে, সো সেই প্রবলেমটা আমরা strobe input output solve করছি by sending a strobe signal first. So when my CPU gets a strobe signal, then it knows that my keyboard is ready to send some data. Okay, so this is called simple strobe input output. Okay, the third way is called single handshake input output. So single handshake input output এর আইডিয়া হচ্ছে আমার যেই ডিভাইস, আমার সেন্সর অথবা যেই ডিভাইস আমাকে ডাটা পাঠাবে সে প্রথমে একটা স্ট্রোব সিগন্যাল পাঠাবে, and only when the CPU acknowledges it মানে হচ্ছে আমি স্ট্রোব সিগন্যাল অথবা পরবর্তী যে ডাটা আসবে সেই ডাটাকে রিসিভ করার জন্য রেডি। সো সেই রেডি হওয়ার জন্য সে যদি অ্যাকনলেজমেন্ট পাঠায়, only then my input device will send the data next. ওকে, সো এখানে আমরা যদি একটু দেখি, আমরা প্রথমে আমার ইনপুট ডিভাইস একটা স্ট্রোব সিগন্যাল পাঠাইছে। স্ট্রোব সিগন্যাল পাঠানোর পর আমার CPU has received the strobe signal. You see, আমার টাইমিং ডায়াগ্রামের মধ্যে স্ট্রোব সিগন্যাল পাঠানোর সে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট পাচ্ছে না। সে কিন্তু যেহেতু স্ট্রোব সিগন্যাল পাঠানোর পর তার একটা প্রসেসিং আছে টু অ্যাকনলেজ যে আমি ফ্রি নাকি ফ্রি না। সো দ্যাটস ওয়াই একটু দেখবেন যে আমার স্ট্রোব সিগন্যাল যেখানে শুরু হয়েছে অ্যাকনলেজমেন্টটা কিন্তু শুরু হয়েছে তার let's say 0.5 millisecond পর, right? So once my CPU acknowledges this strobe signal, এই acknowledge signalটা চলে যাচ্ছে আমার input device, probably আমার keyboard or something. So then my keyboard knows that I can now send data. So I am verified to send data now. So then it sends the data. Okay? So single handshake IO তে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আমার input device একটা strobe signal পাঠানোর চেষ্টা করে। স্ট্রোব সিগন্যালটা যদি আমার CPU acknowledge করে, means if it is ready to receive the signal, then the input device sends the data. Okay, alright, so I think this is pretty clear. The fourth one, the last one, is double handshake input output. So double handshake input output এ আমার একটা স্ট্রোব সিগন্যাল আমি যখন পাঠাচ্ছি, সেই স্ট্রোব সিগন্যাল পাঠানোর সঙ্গে সঙ্গেই যেটা হয় সেটা হচ্ছে আমার CPU একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। তো অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠানোর সঙ্গে সঙ্গেই সে যেটা হচ্ছে সেটা হচ্ছে it starts to send the data. Okay, fine. So whenever it starts to send the data, fine. যখন আমার অ্যাকনলেজমেন্ট সিগন্যাল বন্ধ হয়ে যাচ্ছে, then my strobe signal also starts to be off because আমার acknowledgement signal যখন বন্ধ হয়ে যাচ্ছে, that means আমার CPU is getting busy. So that means আমি as a input device এখন আর কোনো ডাটা পাঠাতে পারবো না. So that's why it stops sending data. Okay, so this is a two-way verification. So আমি প্রথমে একটা স্ট্রোব সিগন্যাল পাঠাচ্ছি, সেটার মাধ্যমে আমার CPU একটা acknowledgement signal পাঠায় সেটাকে ভেরিফাই করতেছে, so yes, it's okay, I can now receive data. But when again আমি যখন acknowledgement signalকে স্টপ করতেছি, তখন my input আমি যখন acknowledgement signalকে স্টপ করতেছি, then my input device knows that I cannot send data anymore. So that's why it's stopping its strobe signal. So এখানে দুই ওয়েতে ভেরিফিকেশন হচ্ছে। আমি ইনপুট ডিভাইসের স্ট্রোব সিগন্যাল থেকে সিপিইউর অ্যাকনলেজমেন্টকে যেমন ভেরিফাই করতেছি, সিমিলারলি সিপিইউর অ্যাকনলেজমেন্ট থেকে আমরা ইনপুট ডিভাইসের স্ট্রোব সিগন্যালকে ভেরিফাই করছি, অ্যান্ড in the middle we are sending the data for a certain amount of time. So this is called a double handshake IO. Alright, so I think this is quite clear. এবং এই ধরনের বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার প্রোটোকল আমরা বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য ইউজ করি। যেমন দ্য ফার্স্ট ওয়ান, সিম্পল ইনপুট আউটপুট, আমরা ছোটোখাটো ডিভাইস এলইডিস or fans or lights এগুলোর জন্য ইউজ করি হচ্ছে সিম্পল ইনপুট আউটপুট। আমরা স্ট্রোব ইনপুট আউটপুট ইউজ করি কাইন্ড অফ লাইক কিবোর্ডের জন্য, সিম্পল স্ট্রোব ইনপুট আউটপুট ইউজ করি কাইন্ড অফ লাইক
আমাদের মাউস অথবা কিছু ডেলিকেট ইনপুট আউটপুট ডিভাইস আছে সেগুলোর জন্য। আমরা ডাবল হ্যান্ডশেক ইউজ করি প্রিন্টার্স অর হার্ড ডিস্কস এই ধরনের পেরিফেরালস ইন্টারফেসিং করার জন্য, রাইট? সো suppose we understand, let's move on. Okay, sorry. Okay, so this is a very typical picture of how a peripheral is interfaced with a microprocessor. একটু যদি খেয়াল করে দেখেন, একটা মাইক্রোপ্রসেসরের সাথে আমরা কিন্তু কখনোই একটা পেরিফেরালকে ডাইরেক্ট কানেক্ট করতে পারি না, রাইট? সো যেমন ফর এক্সাম্পল একটা কিবোর্ডকে আমি যদি একটা মাইক্রোপ্রসেসর, মানে মাইক্রোপ্রসেসর বলতে একটা কম্পিউটারের সাথে যদি ইন্টারফেস করতে চাই, আই হ্যাভ টু প্লাগ ইট ইন আ ইউএসবি পোর্ট, রাইট? সো দ্যাট মিনস আমি যে কোনো পেরিফেরালকে যদি একটা মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে চাই, আই হ্যাভ টু হ্যাভ সাম পোর্ট ডিভাইস অর সাম ইন্টারফেসিং সার্ভিস অর ইন্টারফেসিং ডিভাইস যার মধ্যে আমি আমার পেরিফেরালটাকে কানেক্ট করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমরা র্যাম স্লট, একটা র্যামকে যদি ইন্টারফেস করতে চাই, ইট হ্যাজ টু বি ইন্টারফেসড ইন আ র্যাম স্লট, রাইট? অন্য কোথাও কিন্তু এটাকে ইন্টারফেস করা সম্ভব না। সো একটা মাইক্রোপ্রসেসরে সাধারণত একটা মাইক্রোপ্রসেস জেনারেলি কানেক্টেড টু আ পোর্ট ডিভাইস থ্রু সাম বাস। ওকে, আমরা যে ডিফারেন্ট টাইপের বাস আমরা সম্বন্ধে জানি, ডেটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস। বাস সম্বন্ধে আমরা আস্তে আস্তে পড়বো, এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। ওকে, সো মাইক্রোপ্রসেসর সাধারণত ডিরেক্টলি কানেক্টেড থাকে টু আ পোর্ট ডিভাইস। এই পোর্ট ডিভাইসের সাথে আমরা কানেক্ট করি একটা পেরিফেরাল ডিভাইসকে, এবং এই পেরিফেরাল ডিভাইসের সাথে কানেক্টেড একটা পোর্ট ডিভাইস কানেক্টেড থাকে যেভাবে, তার মধ্যে বেশ কিছু লাইন আছে, তার মধ্যে কিছু প্যারালাল ডেটা লাইনস থাকতে পারে, একটা স্ট্রোব সিগন্যাল লাইন থাকতে পারে, একটা অ্যাকনলেজমেন্ট লাইন থাকতে পারে। ওকে, সো that's how a microprocessor knows how to connect to a peripheral or which way to connect to a peripheral. So microprocessor কিন্তু জানার প্রয়োজন নাই peripheralটা actually কি। If this peripheral is possible to be interfaced with a port device, then it can collect data from the peripheral. Okay, so this is a general diagram of how a microprocessor interfaces with a peripheral device. Okay, so একটা মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড থাকে একটা পোর্ট ডিভাইস থ্রু সাম বাসেস, ডেটা বাসেস, অ্যাড্রেস বাসেস অ্যান্ড কন্ট্রোল বাসেস, এবং একটা পোর্ট ডিভাইস একটা পেরিফেরালের সাথে কানেক্ট করে থ্রু সাম প্যারালাল ডেটা লাইনস, মেবি আ স্ট্রপ সিগন্যাল, মেবি আ অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। ওকে, এখানে আরও বেশ কিছু লাইন থাকতে পারে, যেমন একটা পাওয়ার সিগন্যাল থাকতে পারে, একটা গ্রাউন্ড সিগন্যাল থাকতে পারে। We will go into deeper in some other lectures. Okay, so this is a generalized picture. Okay, so let's move on. So আমরা এরকমই একটা parallel interfacing দেখব. So this is just an example to understand. This is not included in the syllabus. This is just an example to understand. So আমরা to understand interfacing standard, আমরা একটা parallel printer interfacing standard দেখব. So আমরা প্রিন্টার সম্বন্ধে জানি, প্রিন্টার প্রিন্টস ডকুমেন্টস। ওকে, সো আমরা সাধারণত যে কোনো প্রিন্টার যখন দেখি, সাধারণত এখনকার নতুন যে প্রিন্টারগুলো আছে সেই প্রিন্টারগুলো আমরা ইন্টারফেস করি থ্রু ইউএসবি ড্রাইভস, রাইট, অর ইউএসবি পোর্টস। সো সে আমাদের সিপিইউর সাথে কানেক্ট থাকে থ্রু ইউএসবি পোর্ট। সবসময় যে প্রিন্টারের জন্য এমন প্রোটোকল ছিল তা না। কেউ যদি কখনো পুরানো কোনো প্রিন্টার দেখে থাকেন, পুরানো অনেক সময় প্রিন্টার আমরা ডিভিআই পোর্ট অথবা আরেক ধরনের পোর্ট আছে কল্ড সেন্ট্রনিক্স পোর্ট, সেই থ্রুতে আমরা কানেক্ট করতাম। ওকে, সো লেটস ট্রাই টু গ্রাস্প যে আমরা একটা প্রিন্টার সাধারণত কিভাবে ইন্টারফেস করি। আমরা এখানে যে এক্সাম্পলটা দেখবো এটা খুবই পুরানো একটা ইন্টারফেস স্ট্যান্ডার্ড কল্ড সেন্ট্রনিক্স প্যারালাল ইন্টারফেস। এটা সাধারণত এখন ইউজ হয় না, বাট জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য সেক অফ ইন্টারফেসিং আমরা এটা পড়তেছি। সো আমরা সাধারণত কমন যে প্রিন্টারগুলো দেখি সেগুলো, আচ্ছা কমন যে প্রিন্টারগুলো দেখতাম, এখন অবশ্য এই ধরনের প্রিন্টারগুলো আমরা দেখি কিনা জানি না। Those are IBM PCs or Epson dot matrix printers or Panasonic dot matrix printers. All of them used Centronics interface. So আমরা একটা প্রিন্টারে আমরা যখন ডাটা পাঠাতে চাই, what we need to do, আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে the data to be printed is sent to the printer as ASCII characters
on 8 parallel pins. সো আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমার যে ডকুমেন্টে আমি প্রিন্ট করতে চাই না কেন, সেই প্রিন্টারের প্রত্যেকটা ক্যারেক্টার অথবা প্রত্যেকটা ডেটা আমার প্রিন্টারের কাছে পাঠানো দরকার, রাইট? সো কিভাবে পাঠাতে পারি? খুব সহজ, আমরা আজকে ক্যারেক্টার কোড হিসেবে পাঠাতে পারি। সো আজকে ক্যারেক্টার কোড সম্বন্ধে আমার মনে হয় সবাই জানি, 0 থেকে 255 পর্যন্ত মোটমাট 256টা আজকে ক্যারেক্টার আছে। ওকে, সো আমি যখন সিপিইউ থেকে এই ডাটাটা পাঠাইলাম, তো প্রিন্টার এখন যে কাজটা করবে সেটা হচ্ছে তার ইন্টারনাল যে র্যাম বাফার আছে, সেই বাফারের মধ্যে এই ডাটাটাকে সেভ করবে। ওকে, সেভ করার পর সে এটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার পর অ্যান্ড দেন ইট উইল এগেইন লেট দ্য সিপিইউ নো যে ইটস ফ্রি টু রিসিভ মোর ডেটা, রাইট? সো এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে when the printer detects a carriage return it prints and continue up to the end. It continues up to the end and then transfer the characters between microprocessor and printer in handshake basis. সো মজার বিষয়, এরা হচ্ছে হ্যান্ডশেক বেসিসে, যে আমরা যেই সিঙ্গেল হ্যান্ডশেক অথবা ডাবল হ্যান্ডশেক প্রোটোকল দেখলাম, সেই মেথডে তারা ডাটা ট্রান্সফার করে। টু বি এক্সাক্ট, যেহেতু একটা প্রিন্টার ক্যান অলসো বি বিজি অ্যাট সাম টাইমস, সো দ্যাটস ওয়াই ইট শুড ট্রান্সফার ডেটা থ্রু ডাবল হ্যান্ডশেক প্রোটোকল। Okay, so and the standard of data transfer we use here in parallel printer interface is called Centronics parallel interface. No need to worry, we will see what a Centronics interface do. Okay, so let's move on. আচ্ছা, so classical আমরা যে Centronics parallel interface ইউজ করতাম, সেই Centronics parallel interface এ কিছু স্পেসিফিক প্রোটোকল অথবা স্পেসিফিক মেথড ছিল। তার মধ্যে একটা হচ্ছে দিস ওয়াজ আ 36 পিন কানেকশন। সো আমার যেই পোর্টটা ছিল সেই পোর্টে 36টা পিন ছিল। যেমন ফর এক্সাম্পল এখনকার আমরা যে ডিভিআই পোর্ট অথবা হচ্ছে আমরা যে ভিজিএ পোর্ট দেখি, আমরা মনিটর লাগানোর জন্য আমরা নীল রঙের একটা ভিজিএ কেবল লাগাই, রাইট? সো দেখবেন যে ওই কেবলে 9টা পিন আছে। তো সিমিলারলি সেন্ট্রনিক্স অনেক পুরানো একটা ইন্টারফেস প্রোটোকল, এই সেন্ট্রনিক্স ইন্টারফেসে 36টা পিনের একটা কানেক্টর ছিল। ওকে, আচ্ছা, সো এই 36টা পিনের কানেক্টরের মধ্যে একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে 8টা পিন দিয়ে আমরা একটা আজকে ক্যারেক্টারকে পাঠাতে পারতাম, মানে প্যারালাল ডাটা পাঠাতে পারতাম, এবং ডাটা অ্যান্ড সিগন্যাল লাইন্স হ্যাজ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল গ্রাউন্ড লাইন্স টু রিডিউস নয়েজ। সো নয়েজ সম্বন্ধে আমার মনে হয় অনেকেই জানি। নয়েজ মানে হচ্ছে একটা ডাটার মধ্যে যদি আনওয়ান্টেড কিছু থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নয়েজ। ওকে, সো সেন্ট্রনিক্স প্যারালাল ইন্টারফেসের আরেকটা সুবিধা ছিল হচ্ছে ডেটা পিনসের জন্য এবং সিগন্যাল লাইনের জন্য। সিগন্যাল লাইন বলতে হচ্ছে পাওয়ার অথবা যে অ্যাকনলেজমেন্ট, স্ট্রোক, এগুলোকে আমরা সিগন্যাল বলতেছি। সো সেগুলোর জন্য আলাদা আলাদা গ্রাউন্ড রিটার্ন লাইন ছিল। ওকে, আমাদের যেমন যে কোনো লাইনে, পাওয়ার লাইনে একটা পাওয়ার লাইন থাকে, একটা সিগন্যাল লাইন থাকে, একটা নিউট্রাল লাইন থাকে, একটা গ্রাউন্ড লাইন থাকে, সিমিলার লাইক দ্যাট। ওকে, এবং সেন্ট্রনিক্স প্যারালাল ইন্টারফেসে 36টা পিনের মধ্যে 8টা পিন ছিল হচ্ছে আপনার ওই ডাটা ট্রান্সফার, 2টা পিন ছিল মনে হয় হচ্ছে পাওয়ারের জন্য, এবং বাদ বাকিগুলো ছিল হচ্ছে অনেকগুলো কন্ট্রোল সিগন্যাল। ওকে, সো তার মধ্যে মেজর কয়েকটা কন্ট্রোল সিগন্যাল আমরা দেখবো। একটাকে আমরা বলি হচ্ছে ইনিট অর ইনিশিয়ালাইজেশন। সো ইনিশিয়ালাইজেশন দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রিন্টারটাকে চালু করতাম অথবা প্রসেসটাকে চালু করতাম। ওকে, সেকেন্ড একটা কন্ট্রোল লাইন ছিল কল্ড স্ট্রোব। ইউ অলরেডি নো হোয়াট আ স্ট্রোব ইজ। স্ট্রোব টেলস দ্য প্রিন্টার যে এক ক্যারেক্টার ইজ সেন্ট। সো স্ট্রোব সিগন্যাল দিয়ে আমরা একটা ছোট ডাটা পাঠাতে পারি যে আমার ডাটা ট্রান্সফার প্রসেস ইজ রেডি অর I want to start to send some data. Okay, and then আরেকটা সিগন্যাল ছিল called acknowledge means যে I am ready to receive the data. Okay, আরেকটা সিগন্যাল ছিল called a busy. Okay, busy means হচ্ছে আমি আপাতত is not ready to send receive any data. আরেকটা ছিল হচ্ছে PE or out of paper. This is for
দিস ইজ আ কন্ট্রোল সিগন্যাল ফর আ প্রিন্টার, যে প্রিন্টারটা একটা সিপিইউ কে ইনস্ট্রাকশন দিবে যে আমার কাছে কোনো পেপার নাই, টু ফিড ইট পেপার। ওকে, অ্যান্ড লাস্টলি আরেকটা কন্ট্রোল সিগন্যাল ছিল কল্ড এরর। এরর মানে হচ্ছে আমি কোনো একটা ভুল করছি অথবা দেয়ার ইজ সাম মিসম্যাচ অফ ডেটা। ওকে, সো আপনাদের সবার কাছে একটা এখন কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ওয়াই ডু উই হ্যাভ আ বার অন ইনিট বাট উই ডু নট হ্যাভ আ বার ওভার বিজি। এই যে ইনিটের ওপর একটা ছোট্ট বার লাইন আছে, রাইট, অ্যাকনোলজির ওপর একটা বার লাইন আছে, স্ট্রোবের ওপর একটা বার লাইন আছে, ইরোরের ওপর বার লাইন আছে, বাট বিজি আর পিই এর ওপর নাই। এটার কারণ হচ্ছে ইনিটের ওপর বার লাইনের অর্থ হচ্ছে দ্য সিগন্যাল ইজ রিভার্সড। সো দ্যাট মিনস সে যদি একটা 1 পাঠায়, the signal is reversed to send it as a 0 or a negative 1. Okay, so এটার কারণ হচ্ছে just to differentiate between different types of signals. So আমরা সাধারণত বাই কনভেনশন কিছু কিছু সিগন্যালকে এটা নেগেশন হিসেবে পাঠাই to differentiate it from others. Okay, because init or a strobe, these are very sensitive signal, so that's why we send it as a negative signal, so that it doesn't get confused with some other signals. এটার অর্থ হচ্ছে আমরা যে নয়েজের ব্যাপারটা দেখলাম না, যে কখনো নয়েজ পাইলে নয়েজের অর্থ হচ্ছে এটা অ্যাডিটিভ ডাটা। অ্যাডিটিভ ডাটা মানে হচ্ছে এক্সট্রা ডাটা। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা তার দিয়ে 5 ভোল্টের একটা ডেটা পাঠাই, সাপোজ ডেটা পাঠাচ্ছি, বাট যদি মাঝখানে কোনো ম্যাগনেটিক সিগন্যাল অথবা এক্সট্রা কোনো ইলেকট্রিক্যাল সোর্স থাকে, তখন যেটা হবে সেটা হচ্ছে 5 ভোল্টের সাথে একটা নতুন সিগন্যাল যোগ হবে, রাইট? ওকে, সো নাও দিস বিকামস এ প্রবলেম, রাইট? সো আমি পাঠাতে চাচ্ছিলাম 5 ভোল্ট, বাট হয়ে যাচ্ছে হচ্ছে লেটস সে 5.5 ভোল্ট। সো সেম থিং গোজ ফর আ স্ট্রোব সিগন্যাল। সো আমি স্ট্রোব সিগন্যালে যদি একটা 5 ভোল্ট পাঠাতে চাই, দেন ইট ক্যান অ্যাড সাম নয়েজ অ্যান্ড সেন্ড মি আ রং সিগন্যাল, অথবা খালি নয়েজ যে কিন্তু আমার এই স্ট্রোব সিগন্যালকে পজিটিভ করে দিতে পারে, অথবা স্ট্রোব সিগন্যাল হিসাবে সেটা অ্যাকনলেজড হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা স্ট্রোব সিগন্যালে সাধারণত কোনো ভ্যালু পাঠাই না, বরঞ্চ সেখানে একটা 0 ভোল্ট পাঠানোর চেষ্টা করি, সো দ্যাট আমরা অ্যাবসলিউটলি শিওর হইতে পারি যে মাঝখানে কোনো নয়েজ নাই অথবা মাঝখানে কোনো ইন্টারফারেন্স নাই, এবং দ্য প্রিন্টার অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডস যে অথবা দ্য সিপিইউ অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডস যে ইটস আ স্ট্রোব সিগন্যাল টু বি এক্সাক্ট। সো সেম থিং গোজ ফর অ্যাকনলেজমেন্ট, সেম থিং গোজ ফর ইনিট, সেম থিং গোজ ফর এরর। টু বি এক্সাক্ট, আমরা যে সেন্সিটিভ ডেটাগুলো আছে, সেন্সিটিভ সিগন্যালগুলো আছে, সেগুলো আমরা সাধারণত তার রিভার্স করে পাঠাই, নট করে পাঠাই। ওকে, অলরাইট, so let's move on to see Centronics parallel interface. Okay, so this is a timing waveform for a Centronics interface. So let's try to understand what this is. Okay, so this is a timing diagram for a IBM PC or a Epson printer, not for others. All right, okay, so let's see. প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার প্রিন্টার একটা সিগন্যাল পাঠাচ্ছে কল্ড বিজি সিগন্যাল। ওকে, সো whenever it's busy the signal is high, whenever it's not busy the signal is low. Okay, whenever it's not busy the signal is low. সো এখানে আমরা যদি এই ছবিটা যদি একটু খেয়াল করি, তাহলে ঠিক এই টাইম ফ্রেমে এবং এই টাইম ফ্রেমে সে বিজি না, ইটস নট বিজি, রাইট? ওকে, আচ্ছা, তারপর যদি আমি অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা দেখি, অ্যাকনলেজমেন্ট সিগন্যাল ইজ ফর সরি
sorry. So আমরা টাইমিং ডায়াগ্রামে আবার ফেরত আসি. So if you guys see যে আমার এখানে this busy line is from the printer, right? So this busy line shows যে আমার প্রিন্টারটা কখন বিজি এবং কখন বিজি না. So as it is a normal line, so high means this is busy, low means this is not busy. Okay, so it can accept this data only when it's not busy. It can accept any data only when it's not busy. Okay, next it has an acknowledgement signal that indicates যে আমি ডেটাটা রিসিভ করছি নাকি রিসিভ করি নাই. ওকে, সো এটা একটু যদি দেখি, অ্যাকনোলেজমেন্ট সিগন্যালটা কিন্তু রিভার্সড. তার মানে হচ্ছে আমি যদি লো থাকি তাহলে হচ্ছে আই হ্যাভ নট অ্যাকনোলেজড, যদি হাই থাকি আই হ্যাভ অ্যাকনোলেজড. ওকে, বিকজ আই এম সেন্ডিং আ নট অ্যাকনোলেজ সিগন্যাল. অলরাইট, থার্ড হচ্ছে আমার ডেটা, এই ডেটাটা পাঠাচ্ছে হচ্ছে আমার সিপিইউ for printing, and fourth হচ্ছে আমার strobe. This strobe signal is sent from the CPU to the printer to indicate that a data has been sent. Okay, so let's see যে এরা একসাথে কিভাবে কাজ করে. So whenever there is a character যেটা আমি পাঠাতে চাচ্ছি, তখন আমার CPU একটা strobe signal পাঠায়. সো এখন আপনাদের কাছে কনফিউশন আসতেই পারে, আচ্ছা ঠিক আছে, স্ট্রোব সিগন্যাল পাঠানোর পরে কিন্তু আমার ডাটা সিগন্যালটা পাঠানোর কথা, রাইট? বাট ওয়াই ইজ দ্য ডেটা সিগন্যাল বিং সেন্ট বিফোর ইভেন দ্য স্ট্রোব অ্যান্ড ইভেন আফটার দ্য স্ট্রোব ফর 0.5 মাইক্রোসেকেন্ড মিনিমাম? সো এটার কারণ হচ্ছে, একটু চিন্তা করে দেখেন, দ্য ডেটা ইজ সেন্ট ওভার সাম cables, right? So there can be some time for passing this data, right? Okay, so that's why to ensure যে এখানে কোথাও ডেটা মিসম্যাচ হচ্ছে না অথবা ডেটা কোথাও হারায় যাচ্ছে না, so that's why the CPU starts generating data and ends sending the same data even after the strobe has stopped. and 0.5 মিলিসেকেন্ড আগ থেকে 0.5 মিলিসেকেন্ড পর পর্যন্ত সে সেম ডেটাই পাঠাতে থাকে. ফর এক্সাম্পল, সাপোজ আমি একটা এ ক্যারেক্টারকে প্রিন্ট করব. সো এই ক্যারেক্টারটাকে প্রিন্ট করার জন্য যে ডেটা, যেই ভোল্টেজ পাঠানো দরকার, সেই ভোল্টেজটা সে স্ট্রোব পাঠানোর 0.5 মিলিসেকেন্ড আগ থেকে 0.5 মিলিসেকেন্ড পর পর্যন্ত পাঠাতে থাকে, যাতে whenever the printer is receiving the data it doesn't miss it, এটা যাতে কোনোভাবে মিস না করে. ওকে, অলরাইট, সো দ্যাটস ওয়াই আমার পিসি প্রথমে একটা স্ট্রোব সিগন্যাল পাঠালো যে ইটস রেডি টু সেন্ড দিস ডেটা, and then it sends the data for 0.5 microsecond time more. Okay, so এখন আমার পিসি আমার প্রিন্টার যদি অ্যাকনোলেজ করে যে ইটস রিসিভিং দ্যাট ডেটা, সো তখন দেখেন আমার অ্যাকনোলেজমেন্ট সিগন্যালটা কিন্তু হাই হচ্ছে, সো ইটস অ্যাকনোলেজিং যে আই এম রিসিভিং ডেটা. সো নাও ইট ক্যান only work or only print when it's not busy. সো একটু খেয়াল করে দেখেন, আমার স্ট্রোব সিগন্যাল আমি পাঠাইলাম, তখন সে অ্যাকনোলেজ করতেছে যে ইটস হ্যাভিং সাম ডেটা, অ্যাকনোলেজ করতেছে যখনই আমি ডেটা পাঠাইছি, এবং আমার সিপিইউ যখন স্ট্রোব সিগন্যাল পাঠাইছে তখন at that exact moment it was not busy, and then that time it has acknowledged the data, and now it understands that now I have to print the data. So it prints the data for this amount of time and then again becomes not busy. Okay, so again when the strobe signal is there and the printer is not busy, it again acknowledges the data and prints the data. Okay, whatever data is there. So সবাইকে বুঝতে পারতেছি? আমি আরেকবার রিপিট করি পুরো জিনিসটা, পুরো প্রসেসটা. The CPU first sends a strobe signal to indicate that it's sending some data, but the data is sent before 0.5 microsecond before the strobe is sent and 0.5 microsecond after the strobe is sent. And if the printer is not busy, then it acknowledges that it has received the data, and then
starts being busy to print the data, and then it repeats the whole process again and again. So you see, আমি যখন acknowledgement পাচ্ছি ঠিক তখনই আমার যে বিজি স্ট্যাটাসটা সেটা স্টপ হচ্ছে, এবং দিস ইজ আ হ্যান্ডশেক প্রোটোকল, রাইট? ওকে, সো এই স্টপ সিগন্যালের উপর ডিপেন্ড করে দেখেন সে তার বিজি যেই সিগন্যালটা সেই সিগন্যালটা আবার হাই হয়ে যাচ্ছে, তাই না? সো যখন আমি একটা স্টপ পাচ্ছি, আই নো দেয়ার ইজ সাম ডেটা অ্যান্ড দেন ইট বিকামস বিজি এগেইন। ওকে, এবং এই বিজি সিগন্যালের ওপর আমার অ্যাকনলেজমেন্ট যে সিগন্যালটা সেটা ডিপেন্ড করতেছে যে আমি ডাটাটা কারেক্টলি পাইছি নাকি পাই নাই। সো দিস ইজ ক্লাসিক এক্সাম্পল অফ টু ওয়ে handshake protocol, right? Okay, so this is just for an example. This is a very old protocol. আমরা এই প্রোটোকল এখন সাধারণত ইউজ করি না। alright, so let's move on. so আমরা এখন যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রিন্টারের জন্য দেখলাম, আমরা এক ধরনের ইনপুট ডিভাইসের জন্য দেখি। সো আমরা আমাদের বিভিন্ন ধরনের কিবোর্ড ইউজ করি, রাইট? ওকে, সো বিভিন্ন ধরনের কিবোর্ডে কেউ যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কিবোর্ডে বিভিন্ন ধরনের কি সুইচেস আছে। যেমন আবার আমরা আমাদের মোবাইল ফোন ইউজ করি, রাইট? মজার বিষয়, মোবাইল ফোনে কিন্তু কোনো ফিজিক্যাল কিবোর্ড নাই, রাইট? সো সেখানে আবার আরেক ধরনের আমরা ইন্টারফেসিং ফর দ্য সেম টাইপ অফ ইনপুট ডিভাইস আমরা ইউজ করি, রাইট? ওকে, সো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর কিবোর্ড ইন্টারফেসিং এর একটা প্রোটোকল দেখবো। বাট তার আগে একটা মাইক্রোপ্রসেসর আমরা কি ধরনের কি সুইচ ইউজ করি, বিভিন্ন কিবোর্ডে কি ধরনের কি সুইচ ইউজ করি এবং তাদের সুবিধা অথবা অসুবিধা কি ইন্টারফেসিং এর ক্ষেত্রে সেটা একটু খেয়াল করব। ওকে, অলরাইট, সো আমরা সাধারণত চার ধরনের কিবোর্ড অথবা কি ইউজ করে থাকি একটা কিবোর্ডে। সেগুলোর মেইন টাইপস আর, the first one is a mechanical key switch, the second one is a membrane key switch, the third one is a capacitive key switch, the fourth one is a Hall effect key switch. So আমরা সবকিছুরই জাস্ট ওভারভিউ নিব একটু। ওকে, the first one a mechanical key switch. mechanical key switch এর মজা হচ্ছে এখানে two pieces of metal are pushed together. সো যখন তারা কন্ট্যাক্টে আসে দেন ইট নোজ যে আমার এখানে একটা কারেন্ট অথবা একটা ভোল্টেজ পাস হচ্ছে থ্রু দ্য মেটালস, and the switch elements are often made of phosphor bronze alloy with gold plating on the contact areas, contains a spring to return the key to the non-pressed position and a small piece of foam to help damp out the bouncing. We will see a picture. আমরা একটা ছবি দেখব, ছবি দেখলে you will understand it pretty easily. And mechanical key switch সুবিধা হচ্ছে these are inexpensive, not I'm not talking about the gaming mechanical switches, I'm talking about very normal mechanical switches. অসুবিধা হচ্ছে these are contact bounce, মানে হচ্ছে কন্ট্যাক্ট করলে তারা ডাটা ট্রান্সফার করে, that means যেহেতু কন্ট্যাক্ট করে so there is a chance of corrosion, right? ক্ষয় হয়ে যাওয়ার চান্স আছে। They are very easily oxidized and they are not pretty much dependable, and lifetime varies from 1 million keystrokes. So 1 million keystroke এর পর আমার কিটা unusable হয়ে যাওয়ার চান্স খুব বেশি। Alright, the second type of key switch is called membrane key switch. So membrane key switch এর idea হচ্ছে consists of a 3-layer plastic or rubber sandwich. So membrane key switch এর একটা খুব চমৎকার এক্সাম্পল হচ্ছে আমরা কেউ কখনো পুরান নোকিয়া বাটন ফোন ইউজ করছে, নোকিয়া 1100। সো নোকিয়া 1100-তে আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন ওখানে হচ্ছে মেমব্রেন কি সুইচ ইউজ করা হয়, 3 লেয়ারের কি সুইচ, উপরে একটা রাবার কিপ্যাড, মাঝখানে একটা হলো প্লাস্টিক পার্ট এবং নিচে হচ্ছে আমার অ্যাকচুয়াল সুইচ। ওকে, সো সেটাকে আমরা বলি হচ্ছে মেমব্রেন কি সুইচ। মেমব্রেন কি সুইচে সাধারণত 3 লেয়ারের রাবার স্যান্ডউইচ থাকে, টপ লেয়ারে থাকে কন্ডাক্টিভ লাইন অফ সিলভার ইঙ্ক, middle layer থাকে a hole under each key position, and the last layer থাকে conductive line of silver ink running under each column of keys. These are very thin sealed units and lifetime varies from time to time. Alright, so let's move on to the third type. The third type is called a capacitive key switch. Capacitive key switch এ সাধারণত দুইটা স্মল মেটাল প্লেটস ফিক্সড অবস্থায় থাকে একটা প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর, এবং another metal plate movable is on the bottom of the piece of foam. So আমরা যখন এই
মুভেবল মেটাল প্লেটটাকে একটা সার্টেন ডিস্টেন্স কমাই অথবা বাড়াই, তখন এই মুভেবল প্লেটের ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে দ্য পাওয়ার অফ স্টোরিং চার্জ কমে অথবা বাড়ে। তো সেখান থেকে আমরা আইডিয়া করতে পারি যে আমার কি সুইচটা প্রেস হয়েছে নাকি প্রেস হয় নাই। ওকে, এবং মজার বিষয় হচ্ছে দিজ আর নন মেকানিক্যাল কন্ট্যাক্টস, মানে হচ্ছে আমার এখানে কোনো কন্ট্যাক্ট হয় না, মেটালের মধ্যে কোনো কন্ট্যাক্ট হয় না। ওকে, জাস্ট দ্য ক্যাপাসিট্যান্স চেঞ্জেস। এবং এটার অসুবিধা হচ্ছে উই নিড ভেরি স্পেশাল সার্কিটরি, আলাদা সার্কিট বোর্ড দরকার এবং কিছু স্পেসিফিক টাইপের মেটাল দরকার যার ক্যাপাসিট্যান্স মেজার করা সম্ভব। লাইফ টাইম বেশ ভালো, অ্যারাউন্ড 20 মিনিট কিস্ট্রোকস। অ্যান্ড লাস্টলি হল এফেক্ট কি সুইচ। হল এফেক্ট কি সুইচের আইডিয়া হচ্ছে আমরা এখানে একটা ক্রিস্টাল ইউজ করি, কন্ডাক্টিভ ক্রিস্টাল হুইচ ইজ মুভড থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড। এখানে ইলেকট্রিক ফিল্ডের কাজ কম। সো আমরা যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটাকে পাস করি তখন সে একটা স্মল ভোল্টেজ, হল ইফেক্ট যেই আইডিয়াটা বলে সেটা হচ্ছে একটা স্মল ভোল্টেজ ইন্ডিউস করে। সেই ভোল্টেজটাকে আমরা মেজার করে বলতে পারি যে একটা কি প্রেস হয়েছে নাকি হয় নাই। সো এটার সুবিধা হচ্ছে এখানে আমরা কোনো মেকানিক্যাল কন্ট্যাক্ট ইউজ করি না, এবং আরেকটা সুবিধা হচ্ছে লাইফ টাইম অ্যারাউন্ড 100 মিলিয়ন কি স্ট্রোকস। সো আমরা এখন অনেক ফিউচারিস্টিক মুভিতে যে হলোগ্রাম সুইচের আইডিয়া দেখি না, যেখানে আমরা ইন দ্য এয়ার হাত মুভ করে অথবা জেস্টার দিয়ে আমরা কোন একটা সুইচের অথবা কোন একটা কি প্রেসের কাজ করতে পারি। সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ হল ইফেক্ট কি সুইচ। ওকে, অলরাইট। সো লেটস মুভ অন। আমরা কয়েকটা ছবি দেখব, ডায়াগ্রাম দেখব, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট টাইপ অফ কি সুইচেস ভেরি ইজিলি। ওকে, so here is the different types of key switches. The first one is a membrane key switch. This is pretty easy. So আমরা যদি ছবিটি একটু দেখি তাহলে you will understand. So this is an example from Nokia 1100 phone kind of. So আমাদের উপরে হচ্ছে রাবার কিপ্যাড, যেখানে হচ্ছে আমার কিপ্যাড গুলো লেখা থাকে 1 2 3 4 or ABCD। মাঝখানে থাকে হচ্ছে একটা সেকেন্ড লেয়ার, যেই সেকেন্ড লেয়ারের মাঝখানে হচ্ছে আবার একটা ছোট হোল আছে, রাইট? So when I press the key, the top layer contacts with the bottom layer and then it can send a data or send a hexadecimal code যে কোন কিটা প্রেস হয়েছে, রাইট? মজার বিষয় এখানে কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট আছে, মেমব্রেন কিতে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে। অলরাইট, so this is a membrane key switch. The second one is a capacitive key switch. Capacitive key switch এর আইডিয়াটা যদি কেউ মনে করে দেখেন, সেটা হচ্ছে যখন আমি কোনো একটা কিকে প্রেস করি, একটা মেটাল প্লেট একটা ফিক্সড প্লেটের কাছাকাছি যায় অথবা দূরে সরে যায়। সো দেখেন মাঝখানে কিন্তু একটা ছোট্ট জায়গা আছে, রাইট? সো এই ছোট্ট জায়গাটার কারণে আমার এই যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে যে আমার ক্যাপাসিট্যান্স কত, আমার এই মেটালটা কতটুকু ক্যাপাসিটি অফ চার্জ ধরে রাখতে পারবে। যেহেতু তার একটা ম্যাগনেটিক প্রপার্টি আছে, সো সে যদি দূরে থাকে তাহলে তার ক্যাপাসিট্যান্স একরকম, সে যদি কাছে থাকে তাহলে তার ক্যাপাসিট্যান্স একরকম। অলরাইট, সো আমি যখন কিটাকে প্রেস করতেছি, সে কাছাকাছি যখন যাচ্ছে তখন তার ক্যাপাসিটি চেঞ্জ হচ্ছে, তখন আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হুইচ কি ইজ প্রেসড। মজার বিষয় ক্যাপাসিটি কি প্রেসে কোনো কন্ট্যাক্ট নাই, ডিরেক্ট কন্ট্যাক্ট নাই, রাইট? বাট প্রবলেম হচ্ছে এখানে একটা যে স্প্রিং টাইপের থাকতে হয়, যে স্প্রিং নষ্ট হয়ে গেলে মাই কি গেটস ডেস্ট্রয়, এবং স্পেসিফিক সার্কিট বোর্ডস থাকতে হয়। অলরাইট, the third one is Hall effect key switch, যেখানে আমরা একটা ক্রিস্টালকে ম্যাগনেটিক ক্রিস্টালকে আমরা একটা ভোল্টেজের মধ্যে একটা রেফারেন্স কারেন্টের মধ্যে আমরা মুভ করতেছি। সেটার মুভমেন্টের ওপর যে কতটুকু সে মুভ করছে তার উপর ডিপেন্ড করে সে একটা হল ভোল্টেজ আউটপুট দেয়। সেই হল ভোল্টেজ মেজার করে আমরা বলতে পারি যে একটা কি প্রেস হয়েছে নাকি প্রেস হয় নাই। সো মজার বিষয় এখানে আমরা কোনো মেটালিক এলিমেন্ট ইউজ করি না, আমরা ক্রিস্টাল ইউজ করি, কোয়ার্টজ অথবা সামথিং লাইক দ্যাট, যেই ক্রিস্টাল ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করে। অলরাইট, সো ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসের কারণে একটা হল ভোল্টেজ তৈরি হয়। সেই হল ভোল্টেজকে আমরা মেজার করে তার কিটা প্রেস হয়েছে না কি প্রেস হয় না সেটা মেজার করতে পারি। সমস্যা হচ্ছে দিস আর ভেরি এক্সপেন্সিভ। অলরাইট, ওকে, so these are the 4 types of key switches.
right, that we use in computer peripherals and interfacing. So this is the end of our first lecture. I think the material is pretty easy, quite easy. So আমরা আমাদের যে বইটা আপাতত রেফার করব সেটা হচ্ছে আমাদের ডগলাস হলের যে বইটা মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং, সেই বইয়ে এই সম্বন্ধে detailed explanation আছে. So if you guys want to study more, you can always look for that book. So I think the content was easy and you will find it pretty amazing. Alright, so একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের এই ফার্স্ট লেকচারে আমরা যা কিছু পড়লাম, these are all examples. Probably এগুলা একটাও সিলেবাসে থাকবে না. These are only to understand. Alright, so don't get too frustrated. You don't need to memorize anything. কোনো কিছু এখানে মেমোরাইজ করা লাগবে না, এইসব জিনিস কোনো কিছু মেমোরাইজ করা লাগবে না. These are only to understand how they work. Okay, so we will get into the main contents after this lecture. Alright, so I hope you understand, and this is the end of lecture 1 of computer peripherals and interfacing. I hope you understand all. Thank you.